সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের লাইফ সায়েন্স বা তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার 1 যেটা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের মাধ্যমিক 2025 টেস্ট পরীক্ষা এবং প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের জন্য লাইফ সায়েন্স বা তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম যে অধ্যায় রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হতে হয় চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের জন্য লাইফ সায়েন্স সাবজেক্টে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। ঠিক আছে, তো প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেখব। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর দাগে অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হলো, অপশন এতে দেওয়া আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অপশন বি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন, অপশন সি এখানে দেওয়া আছে কার্বন ও হাইড্রোজেন, অপশন ডি হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। তো অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। অপশন বি এরটা সঠিক উত্তর হবে। এরপর দেখো 2 নম্বর দাগে ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তো অপশন এতে দেওয়া আছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, অপশন বি উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, অপশন সি ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়, অপশন ডি এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। তো ট্রপিক চলন সম্পর্কিত নিচের যে বক্তব্যটি সঠিক সেটি হচ্ছে অপশন ডি এরটা, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। ঠিক আছে, পরের প্রশ্ন 3 নম্বর থেকে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হলো এক প্রকার। অপশন এ হচ্ছে অনুকূল আলোকবর্তী, অপশন বি অনুকূল অভিকর্ষবর্তী, অপশন সি প্রতিকূল অভিকর্ষবর্তী, অপশন ডি হচ্ছে তির্যক অভিকর্ষবর্তী। তো সুন্দরী গাছের শ্বাসমূল হচ্ছে কি এক প্রকার, এটা হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে এই চলনটা হয়। 4 নম্বর দাগে বল ও সকেট সন্ধি দেখা যায়। অপশন এতে দেওয়া আছে কবজিতে, অপশন বি কনুইতে, অপশন সি হচ্ছে স্কন্ধের সন্ধিতে এবং অপশন ডিতে দেওয়া আছে হাঁটুতে। তো বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? উত্তর হবে স্কন্ধের সন্ধিতে, অপশন সি এটা। পরের প্রশ্ন 5 নম্বর দাগে পিটিউটারি গ্রন্থি থেকে খরিত হরমোন হলো, অপশন এতে দেওয়া আছে এসিটিএইচ, অপশন বি থাইরক্সিন, অপশন সি ইনসুলিন, অপশন ডি হচ্ছে ইস্ট্রোজেন। তো পিটিউটারি গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় সেটি হচ্ছে এসিটিএইচ, অপশন এ। 6 নম্বর দাগের প্রশ্ন ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশন এ হচ্ছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন, অপশন বি এতে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, অপশন সি এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন। ঠিক আছে, অপশন ডি এটি ক্লামাইডোমোনাস নামক শৈবালে দেখা যায়। তো ন্যাস্টিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? অপশন সি এটা সঠিক হবে, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত একটি চলন। 7 নম্বর দাগে মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। অপশন এ 10 জোড়া, অপশন বি 31 জোড়া, অপশন সি 12 জোড়া, অপশন ডিতে দেওয়া আছে 21 জোড়া। তো মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, অপশন সি এটা। এরপর দেখো 8 নম্বর দাগে মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, অপশন এতে দেওয়া আছে 11 জোড়া, অপশন বি 21 জোড়া, অপশন সি 10 জোড়া, অপশন ডি হচ্ছে 31 জোড়া। তো মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। এরপর 9 নম্বর দাগে মানুষের মস্তিষ্কে স্নায়ু কোষের সংখ্যা প্রায় 10 শতকোটি। এরপর অপশন বিতে দেওয়া আছে 20 শতকোটি, অপশন সি 40 শতকোটি, অপশন ডি হচ্ছে 50 শতকোটি। তো মানুষের মস্তিষ্কে স্নায়ু কোষের সংখ্যা হচ্ছে প্রায় 10 শতকোটি। ঠিক আছে, 10 নম্বর দাগে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলে। অপশন এ নিউরন, অপশন বি নেফ্রন, অপশন সি নিউরোগ্লিয়া, অপশন ডি হচ্ছে মস্তিষ্ক। তো স্নায়ু কোষের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নিউরন, অপশন এ। পরের প্রশ্ন 11 নম্বর দাগে সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে তা সঠিকভাবে নিরূপণ করো। অপশন এ অ্যামিবা, অপশন বি হচ্ছে প্যারামেসিয়াম, অপশন সি ইউমিনা, অপশন ডি মাছ। তো সিলিয়ারি গমন দেখা যায় কোন প্রাণীর দেহে? প্যারামেসিয়াম। ঠিক আছে, এর দেহে দেখা যায় সিলিয়ারি গমন।
12 নম্বর দাগে গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশন এ গুরু মস্তিষ্ক, অপশন বি লঘু মস্তিষ্ক, অপশন সি পন্স, অপশন ডি হচ্ছে থ্যালামাস। তো গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, অপশন বি এর। পরের প্রশ্ন 13 নম্বর দাগে ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? অপশন এ ইউক্লিনার, অপশন বি হচ্ছে অ্যামিবার, অপশন সিতে দেওয়া আছে প্যারামেসিয়াম, প্যারামেসিয়ামের অপশন ডি হচ্ছে মাছের। তো ফ্লাজেলা এটা হচ্ছে ইউক্লিনার গমন অঙ্গ, ঠিক আছে। 14 নম্বর দাগে বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে অপশন এ অক্সিন, অপশন বি জিবেরেলিন, অপশন সি হচ্ছে সাইটোকাইনিন এবং অপশন ডি হচ্ছে ইথিলিন। তো বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে উত্তর হবে জিবেরেলিন, ঠিক আছে, এই হরমোনটা, অপশন বি। 15 নম্বর দাগে দুটি নিউরনের সংযোগস্থলকে বলে অপশন এ সাইনাপসিস, অপশন বি হচ্ছে সাইনাপটিক নব, অপশন বি সিতে দেওয়া আছে সাইনাপস, অপশন ডি হচ্ছে অ্যাকশন হিল। তো দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইনাপস, অপশন সি এটা, ঠিক আছে। এরপর দেখো 16 নম্বর দাগে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে অপশন এ মস্তিষ্কে, অপশন বি হচ্ছে থাইরয়েড গ্রন্থি দিয়ে, অপশন সি অগ্নাশয়ে, অপশন ডি শুক্রাশয়ে। তো এখানে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, উত্তর হচ্ছে অগ্নাশয়ে, অপশন সি এটা। এরপর 17 নম্বর দাগে নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো অপশন এ ডেনড্রন, অপশন বি হচ্ছে অ্যাকশন, অপশন সিতে দেওয়া আছে ডেনড্রাইট, অপশন ডি হচ্ছে অ্যাক্সেলিমা। তো নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম হচ্ছে অ্যাকশন, অপশন বি এরটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 18 নম্বর দাগে মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোক সুবেদী সেটি হলো অপশন এ কোরিড, অপশন বি হচ্ছে স্ক্লেরা, অপশন সি হচ্ছে রেটিনা, অপশন ডি হচ্ছে কর্নিয়া। তো মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোক সুবেদী সেটি হলো রেটিনা, অপশন সি, ঠিক আছে। এরপর 19 নম্বর দাগে ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো অপশন এ ইনসুলিন, অপশন বিতে দেওয়া আছে ইস্ট্রোজেন, অপশন সিতে দেওয়া আছে থাইরক্সিন, অপশন ডিতে দেওয়া আছে অ্যাড্রিনালিন। তো ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, ঠিক আছে, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। এরপর 20 নম্বর দাগের প্রশ্ন মস্তিষ্কের আবরণকে বলে অপশন এ মেনিনজেস, অপশন বি হচ্ছে প্লোরা, অপশন সিতে দেওয়া আছে পেরিকার্ডিয়াম, অপশন ডি হচ্ছে পেরিটোনিয়াম। তো মস্তিষ্কের আবরণকে বলে কি মেনিনজেস, ঠিক আছে, মেনিনজেস, মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। এরপর পরের প্রশ্ন দেখো, আমরা দেখবো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বর মানে যেগুলো এক কথায় উত্তর লিখতে হয়, ঠিক আছে, এই ধরনের কয়েকটি প্রশ্ন দেখে নাও। প্রশ্ন উত্তর 1 নম্বর হচ্ছে উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? তো উদ্ভিদের কোষ বিভাজনকারী হরমোনের নাম হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে, সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও। তো গমনে সক্ষম উদ্ভিদের একটি উদাহরণ হচ্ছে ভলভক্স, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। উত্তর হবে সাইটোকাইনিন, একটি ক্ষারীয় হরমোন হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? তো অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 5 নম্বর দাগে স্নায়ু কোষের মৃত্যুর পর কি তার স্থান দখল করে? উত্তর হবে নিউরোগ্লিয়া। স্নায়ু কোষের মৃত্যুর পর কি তার স্থান দখল করে? উত্তর হচ্ছে নিউরোগ্লিয়া। পরের প্রশ্ন স্নায়ুর আবরণকে কি বলে? তো উত্তর হচ্ছে এপিনিউরিয়াম বলে, ঠিক আছে, স্নায়ুর আবরণকে। এরপরের প্রশ্ন স্নায়ু কোষ বিভাজিত হয় না কেন? উত্তর লিখবে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার জন্য স্নায়ু কোষ বিভাজিত হয় না। এরপর 8 নম্বর দাগে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। উত্তর হবে ভেগাস, ঠিক আছে, মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস। এরপর হচ্ছে 9 নম্বর দাগের প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে লঘু মস্তিষ্ক, ঠিক আছে, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এরপর 10 নম্বর দাগে একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও। উত্তর হবে অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ হচ্ছে অ্যাসিটাইল কোলিন। পরের প্রশ্ন পুরো মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর হবে কর্পাস ক্যালোসাম, ঠিক আছে, কর্পাস ক্যালোসাম, পুরো মস্তিষ্কের যোজককে বলা হয় কর্পাস ক্যালোসাম। এরপর লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তর লিখবে ভার্মিস, ঠিক আছে, লঘু মস্তিষ্কের যোজককে বলা হয় ভার্মিস। নেক্সট হচ্ছে একটি সরল প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হচ্ছে চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, এটি হচ্ছে একটি সরল প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ। 14 নম্বর দেখে র্যানভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে? উত্তর লিখবে অ্যাকশনে থাকে, ঠিক আছে, অ্যাকশনে র্যানভিয়ারের পর্ব থাকে। ওকে, এরপর প্রশ্ন 15 নম্বর দেখে চোখের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম কি? তো চোখের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম হচ্ছে অপটিক স্নায়ু, ঠিক আছে, চোখে অপটিক স্নায়ু থাকে।
16 নম্বর দাগে দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি? তো দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। এরপর হচ্ছে 17 নম্বর দাগে মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে? উত্তর লিখবে থ্যালামাসকে মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয়, ঠিক আছে, থ্যালামাসকে। এরপর 18 নম্বর দাগে দুটি স্নায়ু কোষের সংযোগস্থলকে কি বলে? তো দুটি স্নায়ু কোষের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস, ঠিক আছে, দুটি স্নায়ু কোষ বা নিউরন, এই দুটি সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। 19 নম্বর দাগে সিএসএফ এর পুরো নাম লেখো। তো সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ এর পুরো নাম। এরপর আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ 2 নম্বর মানের কিছু প্রশ্ন এবং উত্তর। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো, চলন ও গমন বলতে কি বোঝায়? উত্তর লিখবে চলন হচ্ছে কি না, যে প্রক্রিয়া জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তাকে চলন বলে। আর গমন কি না, যে প্রক্রিয়া জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। ওকে, পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে সিসমোনাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। এখানে উত্তর লিখবে স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ ইত্যাদি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোনাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন বলে। যেমন লজ্জাপতি পাতা স্পর্শ করা হলে তা সঙ্গে সঙ্গে নুয়ে পড়ে, এটা হচ্ছে একটি সিসমোনাস্টিক চলনের উদাহরণ। এরপর হচ্ছে অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো? উত্তর লিখবে অ্যামিবয়েড গমন কি না, ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে গমনকে অ্যামিবয়েড গমন বলে। অ্যামিবাতে এই প্রকার গমন দেখা যায়, ঠিক আছে, এবং অ্যামিবার গমন অঙ্গ কি না, ক্ষণপথ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগে ফ্ল্যাজেলীয় গমন কাকে বলে? তো উত্তর লিখবে ফ্ল্যাজেলীয় গমন কি না, কোষের সাইটোপ্লাজম থেকে উৎপন্ন সিলিয়া অপেক্ষা মোটা ও দীর্ঘ যে সূক্ষ্ম তন্তু আন্দোলনের মাধ্যমে বা সঞ্চালনের মাধ্যমে প্রাণীর গমনে সাহায্য করে তাকে ফ্ল্যাজেলা বলে। আর ফ্ল্যাজেলার মাধ্যমে গমন পদ্ধতিকে ফ্ল্যাজেলীয় গমন বলে। যেমন হচ্ছে এককোষী ইউগ্লিনার গমন, ঠিক আছে, অর্থাৎ ফ্ল্যাজেলার মাধ্যমে যে গমন সেটাকে বলা হয় ফ্ল্যাজেলীয় গমন, এবং উদাহরণ হচ্ছে এককোষী ইউগ্লিনা, এটা হচ্ছে এর গমন হচ্ছে ফ্ল্যাজেলীয় পদ্ধতিতে গমন, ঠিক আছে। পরের প্রশ্ন 9 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে ফটোট্যাকটিক চলন কাকে বলে? উত্তর লিখবে আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে, ঠিক আছে। তো আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তনকে বলা হয় ফটোট্যাকটিক চলন। এরপর 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে মাছের গমনে মায়োটন পেশির ভূমিকা লেখো। উত্তর লিখবে রুই মাছের দেহের দুপাশে ভি আকৃতির পেশিকে মায়োটন পেশি বলে। এই পেশির সংকোচন ও প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে গমন করতে পারে। পরের প্রশ্ন 7 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে গমনের যে কোনো 3টি উদ্দেশ্য লেখো। তো গমনের উদ্দেশ্য কি? 1 নম্বর হচ্ছে খাদ্য অন্বেষণ বা খাদ্যের খোঁজ করা আর কি। সমস্ত প্রাণী এবং নিম্ন শ্রেণীর কয়েকটি উদ্ভিদ যেমন হচ্ছে ফলভাস, ঠিক আছে, খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য জায়গায় গমন করে। 2 নম্বর হচ্ছে আত্মরক্ষা, খাদক প্রাণীর হাত থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করার জন্য প্রাণীদের গমন করতে হয় বা গমন করার দরকার হয়। 3 নম্বর হচ্ছে আশ্রয়, পছন্দ মতো এবং অনুকূল আশ্রয়ের জন্য প্রাণী গমন করে। তো এগুলো হচ্ছে গমনের উদ্দেশ্য। 8 নম্বর দাগে উদ্ভিদের বীজ ও পর্ব মধ্যের ওপর জিবেরেলিন হরমোন কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। উত্তর লিখবে জিবেরেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিবেরেলিন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, ঠিক আছে, এগুলো করে জিবেরেলিন হরমোন। এরপরের প্রশ্ন 9 নম্বর দাগে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন? উত্তর কি লিখবে না, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। ওকে, এরপর দেখো 10 নম্বর দাগে এক নেত্র ও দ্বিনেত্র বলতে দৃষ্টি বলতে কি বোঝায়? উত্তর হবে যে দৃষ্টি দিয়ে দুটি চোখ দিয়ে দুটি আলাদা আলাদা বস্তু দেখা যায় তাকে একনেত্র দৃষ্টি বলে। যেমন হচ্ছে গরু মহিষের চোখ। তো এরপর হচ্ছে যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একটি বস্তু দেখা যায় তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে। যেমন হচ্ছে মানুষের চোখ, ঠিক আছে। এরপর 11 নম্বর দাগে সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? উত্তর লিখবে দুটি অস্থির সংযোগস্থলে সাইনোভিয়াল পর্দার মধ্যে অবস্থিত ক্ষুদ্র গহ্বরকে সাইনোভিয়াল গহ্বর বলে, যা সাইনোভিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে। এই ধরনের অস্থিসন্ধিকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর দাগে মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে সকল গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে তাকে মিশ্র গ্রন্থি বলে। উদাহরণ হচ্ছে
অগ্ন্যাশয় গ্রন্থি। এরপর 13 নম্বর দেখা হচ্ছে ট্রপিক ও স্থানীয় হরমোন কাকে বলে? উত্তর কি লিখবে? যে সকল হরমোন উৎসস্থল থেকে বাহিত হয়ে অন্য স্থানে ক্রিয়া করে তাকে ট্রপিক হরমোন বলে। যেমন হচ্ছে ACTH, TSH, ঠিক আছে। আর স্থানীয় হরমোন কাকে বলে? না, যে সকল হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে, অর্থাৎ যেখানে উৎপত্তি হয় সেখানেই ক্রিয়া করে, ঠিক আছে, তাকে স্থানীয় বা লোকাল হরমোন বলে। যেমন হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, পরের প্রশ্ন 14 নম্বর দাগে থাইরক্সিনের দুটি কাজ লেখো। উত্তর লিখবে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে ও লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাক্রিয়ার হার বৃদ্ধি করে। 15 নম্বর দেখা হচ্ছে সাইনাপস কি, এর কাজ কি? তো দুটি নিউরনের সংযোগস্থল যেখানে একটি নিউরনের শেষ এবং অপর নিউরন শুরু হয় সেই সংযোগস্থলকে সাইনাপস বা প্রান্ত সন্নিকর্ষ বলে। এর কাজ কি? না, এই এই এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন পরিবহন করা হচ্ছে এর মুখ্য কাজ। ওকে, নেক্সট দেখো 16 নম্বর দাগে হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন? উত্তর লিখবে হরমোন উৎপত্তিস্থল থেকে রক্ত লসিকা বা কলারসের মাধ্যমে বাহিত হয়ে অন্য অঙ্গের কলাকোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে তাই হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে, ঠিক আছে, রাসায়নিক সমন্বয় সাধক বলে। এরপর 17 নম্বর জায়গায় রয়েছে ক্রেস্কোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেন, এর কাজ কি? উত্তর কি লিখবেন? না, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করা হয়, ঠিক আছে। 18 নম্বর দাগে গোনাড কি, উদাহরণ দাও। উত্তর লিখবে এখানে জনগ্রন্থি দুটিকে, অর্থাৎ পুরুষ দেহে শুক্রাশয় এবং স্ত্রী দেহে ডিম্বাশয়কে একত্রে গোনাড বলে। নেক্সট, এবং এর উদাহরণ কি? না, শুক্রাশয় ও ডিম্বাশয়, ঠিক আছে। 19 নম্বর দাগে দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো। তো কৃত্রিম অক্সিন কি? না, ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA ও ইন্ডোল প্রপিওনিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন। আর কৃত্রিম সাইটোকাইনিন কি? না, ইমিডাজোল ও অ্যাজাকাইনেটিন, ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বর দাগের প্রশ্ন, বহিঃখরা বা স্নায়ু গ্রন্থি ও অন্তঃখরা বা অনান গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো, যে গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে বাইরে আসে তাকে বহিঃখরা বা স্নায়ু গ্রন্থি বলে। যেমন হচ্ছে লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, এগুলো কি হয়? বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, এগুলো হচ্ছে বহিঃখরা গ্রন্থি বা স্নায়ু গ্রন্থি। আর অনান গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি কি? না, যেসব গ্রন্থির নালী থাকে না, খরিত পদার্থ সরাসরি রক্ত ও লসিকায় মেশে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলে। যেমন হচ্ছে পিটুইটারি গ্রন্থি ও থাইরয়েড গ্রন্থি ইত্যাদি। পরের হচ্ছে 21 নম্বর দাগে অক্সিন হরমোনের দুটি কাজ লেখো। তো অক্সিন হরমোনের কাজ হচ্ছে 1 নম্বর উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা অক্সিন হরমোনের প্রধান কাজ। 2 নম্বর এটি কোষের বৃদ্ধি ও মূলের বৃদ্ধিতে সাহায্য করে ও উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোষ বিভাজন সক্রিয়তায় সাহায্য করে, ঠিক আছে। নেক্সট, 3 নম্বর কাজ হচ্ছে অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ওকে, পরবর্তী প্রশ্ন 22 নম্বর দাগে টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। তো টেস্টোস্টেরন হরমোনের উৎস হচ্ছে শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ থেকে এটা খরিত হয় এবং এর কাজ কি? না, পুরুষ দেহের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়। পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্য যেমন হচ্ছে পেশিবহুল দেহ, গলার স্বর মোটা, গোফ দাড়ি গজানো, এই সমস্ত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, ঠিক আছে, শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কাজ। এরপর 23 নম্বর দেখা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো। তো ইস্ট্রোজেন হরমোনের উৎস হচ্ছে ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে এটা খরিত হয় এবং এর কাজ কি? 1 নম্বর হচ্ছে এর প্রভাবে জরায়ু ডিম্বনালী বৃদ্ধি হয়, নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়, স্তনগ্রন্থির বৃদ্ধি হয়, ঠিক আছে। 2 নম্বর কাজ হচ্ছে এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে মাসিক যৌনচক্র বা ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর দাগের প্রশ্ন, প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। তো প্রোজেস্টেরন হরমোনের উৎস হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে এটা খরিত হয় এবং এর কাজ হচ্ছে 1 নম্বর স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে প্রসবকালে যোনিপথের প্রসারণের সাহায্য করে, ঠিক আছে। 3 নম্বর গর্ভাবস্থায় জননগ্রন্থির দুগ্ধ ক্ষরণকারী কোষের বৃদ্ধি ঘটায়। এগুলো হচ্ছে প্রোজেস্টেরন হরমোনের কাজ। পরের প্রশ্ন 25 নম্বর দাগে অ্যাড্রিনালিন এর প্রধান কাজগুলি লেখো। তো অ্যাড্রিনালিন এর প্রধান কাজ হচ্ছে অ্যাড্রিনালিন হৃৎপিণ্ডের গতি বাড়ায়, ফলে হৃদস্পন্দন বাড়ে এবং রক্তচাপ বাড়ে। অ্যাড্রিনালিন মৌল বিপাকীয় হার বা BM হার বৃদ্ধি করে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনের কাজ। নেক্সট হচ্ছে 26 নম্বর, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে কেন? ঠিক আছে,
তো উত্তর লিখবে অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা হতে ক্ষরিত হয় এবং আপাতকালীন বা জরুরিকালীন অবস্থায়, যেমন হচ্ছে রাগ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি সময় কি করে দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, ঠিক আছে। তাই এই হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় বা জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে, ঠিক আছে। পরের প্রশ্ন 27 নম্বর দাগে প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। তো আমরা উত্তর লিখছি প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে প্রাণী হরমোন অন্তঃকোষা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 2 নম্বর হচ্ছে প্রাণী হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছায়। 3 নম্বর হচ্ছে হরমোন যেখানে সংশ্লেষিত হয় সেই স্থানে সঞ্চিত থাকে না, থাকলেও খুব কম পরিমাণে সঞ্চিত থাকে। এগুলো হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 28 নম্বর দাগে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে, এর বিভিন্ন অংশের নাম লেখো। তো যে পথে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় সেই পথকে, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার পথকে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলে। বিভিন্ন অংশ অর্থাৎ প্রতিবর্তন ক্রিয়ার যে বিভিন্ন অংশ সেই অংশগুলোর নাম কি, এটা হচ্ছে গ্রাহক, অন্তর্বাহী নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বহির্বাহী নিউরন আর হচ্ছে কারক। এগুলো হচ্ছে কি প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশের নাম। নেক্সট হচ্ছে 29 নম্বর দাগে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। তো উত্তর লিখবে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু কি, যে স্নায়ু গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা বহন করে তাকে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু বলে। উদাহরণ কি না অ্যালফ্যাক্টরি ও অপটিক স্নায়ু, ঠিক আছে। এগুলো কি করে উদ্দীপনাটাকে কি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা বহন করে নিয়ে যায়, ঠিক আছে। যে স্নায়ু গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় উদ্দীপনা, সেটা হচ্ছে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু। এরপর 30 নম্বর প্রশ্ন দেখো, ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে। তো উত্তর লিখবে ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু কি, যে স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা বহন করে কারকে বা ইফেক্টরে নিয়ে যায় তাকে বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট স্নায়ু বলে। উদাহরণ কি না অকিলোমোটর ও ট্রক্লিয়ার স্নায়ু, এরা হচ্ছে বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট স্নায়ু। এরপর 31 নম্বর দাগে মিশ্র স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে মিশ্র স্নায়ু হচ্ছে অন্তর্বাহী ও বহির্বাহী উভয় প্রকার স্নায়ুর সমন্বয়ে গঠিত স্নায়ুকে মিশ্র স্নায়ু বলে। উদাহরণ হচ্ছে ফেসিয়াল ও ভেগাস স্নায়ু, ঠিক আছে। ফেসিয়াল ও ভেগাস স্নায়ু এগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। এরপর 32 নম্বর দাগে মেনিনজেস কি, এর কাজ কি। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যেমন হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, ঠিক আছে, এদের বাইরের ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। এর 3টি স্তর হলো, বাইরেরটা হচ্ছে ডুরামেটার, মধ্যের হচ্ছে কি অ্যারাকনয়েড ম্যাটার এবং ভিতরটা হচ্ছে প্যারামেটার, ঠিক আছে। এরপর এর কাজ কি, মেনিনজেসের কাজ কি না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে রক্ষা করা হচ্ছে মেনিনজেস, এটার কাজ। নেক্সট 33 নম্বর দাগে মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। তো মেনিনজেস মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে ঘিরে অবস্থান করে, আর সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী ও সাব অ্যারাকনয়েড স্থানে অবস্থান করে। এরপর 34 নম্বর দাগে গঠনগত ও কার্যগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যাকশন ও ডেন্ড্রনের পার্থক্য লেখো। অর্থাৎ অ্যাকশন আর ডেন্ড্রনের মধ্যে পার্থক্য লিখতে হবে, একটা হচ্ছে গঠনগত, একটা হচ্ছে কার্যগত, ঠিক আছে। তো অ্যাকশন সাধারণত শাখাবিহীন কিন্তু ডেন্ড্রন শাখা প্রশাখাযুক্ত হয়, এটা হচ্ছে গঠনগত পার্থক্য অ্যাকশন আর ডেন্ড্রনের মধ্যে। কার্যগত পার্থক্য কি, অ্যাকশনের কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী স্নায়ু কোষে বহন করা, আর ডেন্ড্রনের কাজ হলো স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষদেহে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকশন আর ডেন্ড্রনের মধ্যে পার্থক্য কার্য দিক থেকে, ঠিক আছে, কাজের দিক থেকে। 35 নম্বর হচ্ছে সহজাত এবং অর্জিত প্রতিক্রিয়া অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, ঠিক আছে। সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। তো যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন হচ্ছে শিশুর মাতৃ স্তন বা দুগ্ধ পান করে, এটা হচ্ছে একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি, যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে জন্মসূত্রে নয় তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন হচ্ছে শিশুর হাঁটতে শেখা, এগুলো হচ্ছে অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে, ঠিক আছে, এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। পরের প্রশ্ন 36 নম্বর দাগে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কি বোঝায়। উত্তর লিখবে বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে এবং রেটিনাতে অস্বচ্ছ প্রতিবিম্ব গঠিত হয়, ফলে দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায়। একে
চোখের ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে, ঠিক আছে, ক্যাটারাক্ট বলে। এর কারণ কি? লেন্সের প্রোটিন, ঠিক আছে, লেন্সের প্রোটিন বা ক্রিস্টালাইন প্রোটিন এটা বিনষ্ট হওয়ায় এই রোগ হয়, ঠিক আছে, চোখের ছানি পড়া এই রোগটা হয় লেন্সের প্রোটিন নষ্ট হওয়ার ফলে। এর সংশোধন কি? না অস্ত্রোপচারের মাধ্যমে চোখে ছানি অপারেশন করে তার পরিবর্তে ইন্ট্রা অকুলার লেন্স বা IOL ব্যবহার করলে এই সমস্যা দূর হয়। ওকে, নেক্সট দেখো 37 নম্বর দেখো উপযোজন কাকে বলে? উত্তর লিখবে যে প্রতিক্রিয়া সিলিয়ারি পেশি বা সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে লেন্সের আকৃতির পরিবর্তন ঘটিয়ে বস্তুর সঠিক দর্শনে সাহায্য করেন তাকে উপযোজন বলে। ওকে, পরের প্রশ্ন 38 নম্বর দেখে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কি, এর কাজ কি? উত্তর লিখবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অসংখ্য নিউরনের কোষদেহ মিলিত হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বলে, ঠিক আছে। এর কাজ কিনা স্নায়ু উৎপন্ন করা, নিউরো সিক্রেটারি পদার্থ ক্ষরণ করে স্নায়ুকে সিক্ত রাখা, এগুলো হচ্ছে স্নায়ু গ্রন্থির কাজ। এরপর 39 নম্বর দাগে অস্ত্রগ্রন্থি কোথায় থাকে, এর কাজ কি? তো উত্তর লিখবেন চোখের ঊর্ধ্ব পল্লবের নিচে থাকে অস্ত্রগ্রন্থি এবং এর কাজ কি? না চোখে আর্দ্রতা প্রদান করা, অস্ত্রতে উপস্থিত লাইসোজাইম জীবাণু ধ্বংস করে চোখকে রক্ষা করে, ঠিক আছে। এরপরের প্রশ্ন 40 নম্বর দাগের কোরএড কোথায় থাকে, এর কাজ কি? উত্তর হচ্ছে অক্ষিগোলকের স্ক্লেরা ও রেটিনা স্তরের মাঝের স্তরটিকে কোরএড বলে। এর কাজ কি? এর কাজ হচ্ছে অক্ষিগোলককে পুষ্টি সরবরাহ করে অক্ষিগোলকের বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে, ঠিক আছে। নেক্সট 41 নম্বর সুষুম্না কাণ্ডের কাজ লেখো। উত্তর লিখবে বিভিন্ন প্রকার প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে ও সুষুম্না কাণ্ডের মধ্যে মস্তিষ্কের সঙ্গে দেহের পেশি ও অন্তর্যন্ত্রের যোগাযোগ স্থাপন করে, সুষুম্না কাণ্ড ও পেশি টান নিয়ন্ত্রণ করে দেহভঙ্গি বজায় রাখে, এগুলো হচ্ছে সুষুম্না কাণ্ডের কাজ। এরপর 42 নম্বর দাগে সরল ও জটিল প্রতিবর্তক ক্রিয়ার একটি করে উদাহরণ দাও। তো সরল প্রতিবর্তক ক্রিয়া কি? না চোখে ধুলোবালি পড়লে চোখ বন্ধ হয়, এটা হচ্ছে একটি সরল প্রতিবর্তক ক্রিয়া। আর জটিল প্রতিবর্তক ক্রিয়া হচ্ছে শিশুর হাঁটতে শেখা, এটা হচ্ছে জটিল প্রতিবর্তক ক্রিয়া। ওকে, পরেরটা হচ্ছে সংবেদন বলতে কি বোঝায়? উত্তর হবে পরিবেশের বিভিন্ন প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সকল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে, যেমন চাপ, তাপ, আলো, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করা, এগুলো হচ্ছে সংবেদন। এরপর 44 নম্বর দেখে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কি বোঝায়? ঠিক আছে, উত্তর হবে তারারন্ধ্রের বিপরীত দিকে রেটিনার যে স্থানে অপটিক স্নায়ু বের হয় সেই স্থানে রড ও কোন কোষ না থাকায় ওই স্থানে প্রতিবিম্ব গঠিত হয় না, ওই অংশটিকে অন্ধবিন্দু বলে, ঠিক আছে। নেক্সট তো দেখো এরপর এগুলো আমরা 2 নম্বর মানের প্রশ্ন কিন্তু দেখলাম, ঠিক আছে, প্রশ্ন এবং উত্তর সহ। এরপর দেখো তোমরা এখান থেকে এই অধ্যায় থেকে 5 নম্বর মানের কোন প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে। এখানে আমরা 5 নম্বর মানের দুটি প্রশ্ন তোমাদের এখানে বলছি, এই দুটি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো এক নম্বর হচ্ছে উদ্ভিদের প্রধান 3 প্রকার চলন উদাহরণ সহযোগে সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। অর্থাৎ উদ্ভিদের প্রধান যে 3 প্রকার চলন, ঠিক আছে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর হচ্ছে ন্যাস্টিক চলন, এই 3 ধরনের চলন কিন্তু ডিটেলসে কিন্তু তোমরা উদাহরণ সহ ভালোভাবে পড়বে। এরপরে হচ্ছে 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে লজ্জাপতি স্পর্শ করলে, অর্থাৎ লজ্জাপতি পাতা যেটা, ঠিক আছে, সেটা স্পর্শ করলে পত্রগুলি নুয়ে যায় এবং বনচালালের পাতার নিচের পাতা দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে, এর কারণ কি? ঠিক আছে, এই দুটি প্রশ্ন কিন্তু তোমরা 5 নম্বরের জন্য ভালোভাবে পড়বে এই অধ্যায় থেকে। ওকে, তো দেখো এই অধ্যায় অর্থাৎ তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের ক্লাস 10-এর ওকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে আমরা সমস্ত রকমের 1 নম্বর 2 নম্বর এবং 5 নম্বর মানের সমস্ত রকম প্রশ্ন এবং উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের মাধ্যমিক 2025 সাল এবং টেস্ট এবং ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং তোমরা যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।